শুভ সকাল বন্ধুরা। আজ 23 এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আগামী 20 বছর একটি নির্বাচনেও জিততে পারবে না কংগ্রেস, বললেন আসামের সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা। বঙ্গীয় মূলদের ছেড়ে খিলঞ্জিয়া মুসলিমের সংজ্ঞা নির্ধারণ কী করে সম্ভব, প্রশ্ন কমলাক্ষ দে পুরকায়স্থের। 7 দিনের পুলিশি রিমান্ডে ইউক্রেনের ধৃত 2 নাগরিক, দালাল ধরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ, প্রশ্নচিহ্নে সীমান্ত সুরক্ষা। শিলচর সিভিল হাসপাতালের উন্নয়নে ম্যারাথন বৈঠক বিধায়কের, অনতিবিলম্বে সমস্যা নিরসনে বিভাগীয় কর্তাদের নির্দেশ। 7 দিনের মধ্যে 250 কেবির ট্রান্সফরমার, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার মেরামতে প্ল্যান এস্টিমেট, রাস্তা ড্রেন সংস্কারের নির্দেশ। হাইলাকান্দির কৃষি জমিতে সারা বছর চাষের ব্যবস্থা নিতে নির্দেশ সঞ্জয় লোহিয়ার। বাজারে আগুন, না বিশ্বাস আমজনতার, সরষের তেল 210 টাকা লিটার। পাতারকান্দিতে সিসি ব্লকের কাজে অনিয়মের অভিযোগ। এবং সর্বশেষ খবরটি হলো, দিল্লিতে বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ, প্রতিবাদে পথে নামল বাংলা পক্ষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। এবারের পুর নিগমের নির্বাচনে ভোটের হার কম হওয়ার পেছনে বিজেপি সরকারের প্রতি মানুষের অনীহারী প্রতিফলন। শুক্রবার এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। পুর নিগমের নির্বাচনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা কতটা সেই বিষয়ে না বললেও বিজেপি সরকারের সমালোচনা করেছেন তিনি। তার কথায় 2014 সাল থেকে একের পর এক নির্বাচনে আসামবাসী উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু এর বদলে বিজেপি নেতৃত্বাধীন সরকার শুধু প্রবঞ্চনাই করেছে নাগরিকের সঙ্গে। এমনকি পুর নিগমও বিজেপির দখলে ছিল, কিন্তু গুয়াহাটির একটি জ্বলন্ত সমস্যারও সমাধান হয়নি। এসব কারণেই এখন বিজেপির পরিবর্তন থেকে পরিত্রাণ চাইছেন মানুষ। এই সরকারের বঞ্চনা আর মিথ্যে প্রতিশ্রুতিতে অতিষ্ঠিত হয়েই শুক্রবার গুয়াহাটির 60% নাগরিকই ভোট দিতে বেরিয়ে আসেননি। এটাই আরও স্পষ্ট করে দেয় সরকার কতটা ব্যর্থ। এদিকে বিজেপি জোট সরকারের সেকেন্ড ইন কমান্ড সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা কোনো রাখটাক না রেখেই শুক্রবার বলেন, আগামী 20 বছর কংগ্রেস কোনো নির্বাচনে জয়লাভ করতে পারবে না। তার কথায়, রাজ্যের যেসব স্থানে খিলঞ্জিয়া বা অসমিয়া মানুষ নেই, সেই ধরনের 2-1টা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের অস্তিত্ব থাকতে পারে, কিন্তু এর বাইরে কংগ্রেসের আর কিছুই থাকবে না। আগামী আরও 20 বছর কংগ্রেসের পক্ষে জয়লাভ করা এক কথায় অসম্ভব। আরেক বিজেপি বিধায়ক দিগন্ত কলিতার কথায়, দিল্লিতে যেমন মোদি ম্যাজিক চলছে, আসামে রয়েছে হিমন্ত ম্যাজিক, ফলে কংগ্রেসের আর কোনো কাজ নেই। গুয়াহাটি পুর নিগম নির্বাচনে কংগ্রেস খাতা খুলতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। অপরদিকে বঙ্গীয় মূলদের ছেড়ে খিলঞ্জিয়া মুসলিমের সংজ্ঞা নির্ধারণ কী করে সম্ভব, প্রশ্ন কমলাক্ষের। ঘর এখনও নির্মাণ হয়নি, অথচ পূর্ব দিকে দুয়ার রাখার পরিকল্পনা হয়ে গেছে। আসামে খিলঞ্জিয়া কারা এটা এখনও সাব্যস্ত হয়নি। আজ পর্যন্ত অসমিয়ার সংজ্ঞা নির্ধারণও হয়নি, অথচ খিলঞ্জিয়া মুসলিম কারা তা নির্ধারণ করে ফেলেছে রাজ্য সরকার। ভোট রাজনীতির জন্য আসামের ভাষিক ও ধর্মীয় সমন্বয়কে ক্ষতিগ্রস্ত করার নীল নকশা তৈরি হচ্ছে। শুক্রবার এমনটাই বললেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক বলেন, রাজ্যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। 2021 সালের 4 জুলাই রাজ্য সরকার গড়িয়ামুড়িয়া মুসলিমদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ওই বৈঠকে গড়িয়ামুড়িয়া মুসলিমদের মাত্র 150 জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বঙ্গীয় মূলের মুসলিমদের ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বঙ্গীয় মূলের মুসলিমদের সঙ্গেও আলোচনা করা হবে, কিন্তু সেই বৈঠক আজ পর্যন্ত হয়নি। বঙ্গীয় মূলের মুসলমানদের সঙ্গে বৈঠক না করে সরকার কিভাবে খিলঞ্জিয়া মুসলিমদের সংজ্ঞা নির্ধারণ করতে পারে, প্রশ্ন করেন কংগ্রেস নেতা। কমলাক্ষ বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আসামে বাঙালিদের জীবনে নেমে এসেছে দুঃসহ যন্ত্রণা।
2014 সালে প্রধানমন্ত্রী শিলচরের দলীয় সভায় বক্তব্য প্রসঙ্গে বলেছিলেন, অর্জুন নমশূদ্রের আত্মহত্যার ঘটনার পুনরাবৃত্তি হবে না। বিজেপি ক্ষমতায় আসার পর ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়া হবে। অথচ 2017 সালে আসামে নয়া উদ্যমে ডিটেনশন ক্যাম্প নির্মাণ শুরু হয়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, হিন্দু বাঙালিদের ডিভোটার নোটিশ প্রেরণ করা হবে না। ইদানিংকালে হিন্দু বাঙালিদের ডিভোটার নোটিশ প্রেরণ করা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় থাকলেও বাঙালিদের টার্গেট করা হচ্ছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি বলেন, খিলঞ্জিয়া কারা সেটা রাজ্য সরকার নির্ধারণ করুক সংবিধান মেনে। আসাম চুক্তির ভিত্তিতে আসামিয়া সংজ্ঞা নির্ধারণ করুক সরকার। বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাভাষী হিন্দু ও মুসলমানরা সমানভাবে এই হয়রানির শিকার হচ্ছেন। এনআরসির নামে হিন্দু বাঙালিদের চরম হেনস্থা করা হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকেও নথিপত্র দেখিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হয়েছে। এনআরসিতে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম পূরণ করে ভারতীয় নাগরিকত্বের দলিল জমা দিতে হয়েছে। কমলাক্ষ বলেন, বিজেপি সরকারের আমলে অর্জুন নমশূদ্রের মা আকলা রানীদের কান্না এখনও থামেনি। আকলা রানীর নামে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। নিজেকে ভারতীয় প্রমাণ করার জন্য ফরেনার্স ট্রাইব্যুনালে ছুটতে হচ্ছে আর্থিকভাবে দুর্বল 70 ঊর্ধ্ব ওই বৃদ্ধাকে। আকলা রানী কান্না শুনে বুক ভেঙে যায়। হিন্দু বাঙালিদের ভোটে জয়ী হওয়া বিজেপি সরকারের আমলে হিন্দু বাঙালিরা লাঞ্ছিত ও বঞ্চিত বলেন কমলাক্ষ দে পুরকায়স্থ। অপরদিকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে রাজ্য সরকারের কায়াকল্প প্রকল্পে এই বছর শিলচর সিভিল হাসপাতাল দ্বিতীয় স্থান দখল করলেও প্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জরিত। তবে সমস্যা সমাধানে তৎপর হলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতি ও শুক্রবার টানা দুদিন ম্যারাথন বৈঠক করে বিভিন্ন সমস্যা লাঘবের বার্তা দিলেন তিনি। শুধু তাই নয়, শুক্রবারের বৈঠকে বিভিন্ন বিভাগীয় কর্তাদের সঙ্গে আলোচনা করে একাধিক সমস্যা সমাধানের উপায় বাতলে দেওয়ার পাশাপাশি বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি কয়েকটি জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করতে বিভাগীয় কর্তাদের নির্দেশও দিয়েছেন বিধায়ক। এছাড়াও জনকল্যাণমুখী প্রকল্পকে সঠিক বাস্তবায়নের লক্ষ্যে পূর্ত বিভাগের 2 দফতর ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মধ্যে সমন্বয় গড়ে তোলারও প্রয়াস চালিয়েছেন দীপায়ন চক্রবর্তী। সিভিলের পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড পানীয় জলের রিজার্ভার মেরামত করে ন্যূনতম 1 লক্ষ লিটার পরিশ্রুত জল মজুত রাখার ব্যবস্থা রাখতে পূর্ত বিভাগকে তিনি পরামর্শ দেন। এর জন্য শীঘ্রই প্ল্যান এস্টিমেট প্রস্তুত করতে পূর্ত কর্তাদের নির্দেশ দিয়েছেন দীপায়ন চক্রবর্তী। ও বৈঠকে তিনি সাফ জানান, ওই প্রকল্প রূপায়ণে অর্থ যোগানে কোনো সমস্যা হবে না। অর্থ বরাদ্দের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন বিধায়ক। এছাড়াও ভঙ্গুর রিজার্ভার মেরামতিতেও জোর দেন তিনি। অন্যদিকে সিভিলে বিদ্যুতের যোগান সচল রাখতে 250 কেবির ট্রান্সফরমার 7 দিনের মধ্যেই প্রতিস্থাপন করা হবে বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন শিলচরের বিধায়ক। ওই ট্রান্সফরমারের জন্য 15 লক্ষ টাকা ব্যবস্থা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দীপায়ন। সভায় তিনি জোর গলায় বলেন, সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শিলচর সিভিলের উন্নয়নে সব সময় সচেষ্ট থাকবেন। সিভিলের অভ্যন্তরীণ রাস্তা ও নিকাশি ব্যবস্থার ড্রেন মেরামত করতে পূর্ত বিভাগকে বলেছেন দীপায়ন চক্রবর্তী। ড্রেন ও রাস্তা মেরামতের জন্য অর্থের পরিমাণ ধার্য করতে প্ল্যান এস্টিমেট তৈরির কাজ শুরুর জন্য বিভাগীয় কর্তাদের বলেছেন বিধায়ক। এদিনের বৈঠকে উঠে আসে সিভিলকে 300 শয্যার হাসপাতালে উন্নীত করার প্রসঙ্গ। তখন বিধায়ককে জানানো হয়, শিলচর সিভিলকে 150 বেডের হাসপাতালে পরিণত করার জন্য সরকার পক্ষ চিন্তা ভাবনা করছে। এই খবরে বিধায়ক সংবাদ মাধ্যমকে জানান, সিভিলকে 300 শয্যার হাসপাতালে উন্নীত করার দাবি জোরালো হচ্ছে। ফলে এই বিষয়টি তিনি স্বাস্থ্য বিভাগের নজরে এনে তৎপরতা চালাবেন সিভিলের সার্বিক উন্নয়নে। উল্লেখ্য, শুক্রবার সিভিলের কনফারেন্স হলে আয়োজিত হয় সভা। মূলত বিধায়কের উদ্যোগে এই সভা হয়। এতে পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার যথাক্রমে আরবি চক্রবর্তী, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার মেঘা দাস, অমিতাভ চৌধুরী, শিলচর সিভিল হাসপাতালের সুপার ডক্টর অলকানন্দা নাথ, সহকারী সুপার জিতেন্দ্র সিং হাজারি উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেকেই বিধায়কের উদ্যোগের প্রশংসা করেন। অপরদিকে উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে পিছিয়ে পড়া হাইলাকান্দিকে এগিয়ে নিয়ে যেতে কৃষি জমিতে সারা বছর একাধিক ফলনের ব্যবস্থা করতে কৃষি বিভাগকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষী জেলা প্রভারী সঞ্জয় লোহিয়া। তিনি শুক্রবার হাইলাকান্দিতে উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে রূপায়ণ করা সব কর্মসূচির রিভিউ মিটিংয়ে একথা বলেন।
হাইলাকান্দি জেলার ৪৫,০০০ হেক্টর কৃষি জমিতে হেক্টর প্রতি ৪ টন ধান উৎপাদনের কথা সভায় কৃষি বিভাগ থেকে জানানো হয়। জেলার সন্তান সম্ভবা মায়েদের পুষ্টির অভাব পূরণের জন্য ফলমূল হিসাবে কৃষি বিভাগ থেকে স্ট্রবেরি, পেঁপে ইত্যাদি ফল উৎপাদন করে সমাজ কল্যাণ এবং স্বাস্থ্য বিভাগের হাতে তুলে দেওয়ার কথা সভায় জানিয়ে দেওয়া হয়। এ নিয়ে কুচিলা কৃষি ফার্মে কন্যাতরু নামক এই প্রকল্প রূপায়ণ করা হয়। জল জীবন মিশনে জেলার ৯৮,০৩৪ ঘরে চলতি অর্থ বছরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। এখন পর্যন্ত ৪,৪০৬টি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ২০২৪ সালে নাগাদ জেলার সব ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে সবাই জানানো হয়। শিক্ষা বিভাগে জেলার ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ১,০৯,৪১০ পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হচ্ছে। জেলায় ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংযুক্তিকরণের আওতায় আনা হলেও এখন পর্যন্ত ১,০১৪টি এলপি স্কুলের মধ্যে ১২০টিতে কেবলমাত্র একজন করে শিক্ষক রয়েছেন। সমগ্র জেলার ১,৯১৯ শিক্ষাঙ্গনে ৭,৭০৯ জন শিক্ষক রয়েছেন। সরকারি শিক্ষাঙ্গনগুলোতে ১,৫৭,৫৮৩ জন শিক্ষার্থী থাকলেও বেসরকারি শিক্ষায়তনগুলিতে ৩৮,৮৫৮ জন শিক্ষার্থী রয়েছেন। স্বাস্থ্যক্ষেত্রে জেলায় হাসপাতালে সন্তান প্রসবের সংখ্যা ক্রমাগত হারে বেড়ে চলেছে বলে সবাই জানানো হয়। তবে মিজোরাম সীমান্তবর্তী প্রত্যন্ত রাইফেলমারা, কুন্দালানা, সাহেবমারা, গুটকুটি ইত্যাদি এলাকায় হাসপাতালে সন্তান প্রসবের পরিকাঠামো তৈরির প্রচেষ্টা চলছে বলে সবাই জানানো হয়। জেলা শাসক রোহন কুমার জার উপস্থিতিতে অনুষ্ঠিত এই পর্যালোচনা বৈঠকে প্রভারী লুহিয়া জানান, নীতি আয়োগের কাছে উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দির প্রতিবেদন পাঠানোর আগে বিভাগীয় উন্নয়নের ফাঁক ফোকরগুলি নিয়ে তিনি আলোচনা করবেন। জেলার শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় প্রভারী উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের অন্যান্য জেলার মানদণ্ডের দিকে নজর রাখতে পরামর্শ দেন। সভায় ডিডিসি আর.কে লস্কর, জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে উন্নয়নের নিরিখে সারা দেশের ১১২টি জেলা এবং রাজ্যের ৬০টি জেলার মধ্যে পিছিয়ে পড়া একটি জেলা হল হাইলাকান্দি জেলা। অপরদিকে দাম বাড়ায় নাবিশ্বাস আমজনতার। সরষের তেল ২১০ টাকা লিটার, সোয়াবিন তেলের দামও ১৭০ টাকার কম নয়। দাম বেড়েছে আটা ও লবণেরও। সব মিলিয়ে কাবুতে জনগণ। বাজারে গিয়ে দামের আগুনে হাত পুড়িয়ে বাড়ি ফিরছেন ভোক্তারা। এখানেই শেষ নয়, সবজির বাজারেও লেগেছে আগুন। মরশুমের শুরুতে ঝিঙ্গে ৮০ টাকা কেজি, করলা ও উচ্ছে ১০০ টাকায় বিকোচ্ছে। কাঁকরোল প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে শিলচরের বাজারে। পটল, বেগুন সব কিছুই ১০০ টাকা দাম। তবে ফাটক বাজারে অনেক সময় কিছুটা কমে বিক্রি হলেও শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাজারগুলোতে চড়া দামেই বিকোচ্ছে সবজি। এক সময় গরিবের এবং মধ্যবিত্তের পছন্দের তালিকায় ছিল ডেকি শাক। এই ডেকি শাকের বড় আটি এখন বিকোচ্ছে ২০ টাকায়। আগুন লেগেছে মাছ মাংসের বাজারে। ব্রয়লার গোটা ২০০ টাকা কেজি, দেশি মুরগি গোটা ৫০০ টাকা কেজি, পাটার মাংস ১২০০ টাকা কেজি। মাছ সে তো আরও মহার্ঘ। দেশি ছোটো মাছ, পুঁটি, মোখার দামও ৫০০ ছুঁই ছুঁই। বিশেষ করে রমজান মাস শুরু হওয়ার পর মাছ, মুরগির দাম বেজায় বেড়েছে। কেন দাম বাড়লো তেল, আটা, লবণের? এমন প্রশ্নের জবাবে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা অসিত দত্ত বলেন, আসলে সবচেয়ে বেশি দাম বেড়েছে সরষের তেলের। কেননা এখন চাষিরা সরষে ফলান না। মূলত ডিসেম্বর জানুয়ারি মাসে ফসল উঠে মাঠ থেকে। দেখা গিয়েছে বাজারে যে পরিমাণ সরষের তেলের চাহিদা, এর তুলনায় যোগান অনেক কম সরষের। এর ফলে সরষের তেল মহার্ঘ হয়ে পড়েছে। তাছাড়া একটা সময় ভারতের চাহিদা পড়ে যায় সরষের তেলের। বরং সোয়াবিন, সূর্যমুখী তেলের চাহিদা ছিল ব্যাপক। এখন ফের সরষের তেলের চাহিদা বাড়ছে, কিন্তু ফলন কমেছে সরষের। তাই সরষের তেলের দাম বেড়েছে। পাশাপাশি রুশ ইউক্রেন যুদ্ধের জন্য দাম বেড়েছে সোয়াবিন ও সূর্যমুখী তেলের। তবে আটা বা লবণের দাম কেন বেড়েছে এর কোনো ব্যাখ্যা করেননি অসিত দত্ত। এদিকে প্রতিদিন জিনিসের দাম বাড়তে থাকায় বিপাকে আমজনতা। বিশেষ করে ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জিনিসের দাম। সাধারণ মানুষ চাইছেন জিনিসপত্রের দাম নাগালে আসুক, এই বিষয়ে হস্তক্ষেপ করুক সরকার। খোলা বাজারের উপর আনা হোক নিয়ন্ত্রণ, তবেই সমস্যার সুরাহা হবে। যদিও এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো নিরুত্তাপ, শাসক বিরোধী কোনো পক্ষই কোনো কথা বলছে না। তবে আমজনতার বক্তব্য, আজকে দিন নয় বুড়ে দিন শুরু হয়ে গেছে আমাদের।
অপরদিকে কদিন আগে দায়সারাভাবে পাথারকান্দির আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের দুই পাশে নিম্নমানের মাস্টার ড্রেনেজ নির্মাণের পর এবার চলছে মূল সড়কের পাশে সিসি ব্লক বসানোর কাজ, কিন্তু ওই কাজেও ব্যাপক নয়চয় হচ্ছে বলে অভিযোগ তুললেন স্থানীয়রা। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পাথারকান্দি বাজার এলাকার একাংশ ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বর্তমানে সড়কের পাশে রুলার না মেরে নোংরা আবর্জনার স্তূপের উপরই চলছে সিসি ব্লক বসানোর কাজ। এমনকি পাশের মাস্টার ড্রেনের সঙ্গে সামঞ্জস্য না রেখেই সড়কের পাশে বসানো হচ্ছে ব্লক। এতে পথচারীদের দুর্দশা দ্বিগুণ হবে, কেননা মাস্টার ড্রেন থেকে সড়কটি অনেক নিচুতে রয়েছে। এতে বর্ষাকালে জনদুর্ভোগ আরও বাড়বে পুরো বাজার এলাকায়। পাশাপাশি নির্মিত ড্রেন দিয়ে জল নিষ্কাশনের সুযোগ নেই। এ ব্যাপারে স্থানীয় ভুক্তভোগীরা দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থাকে সরাসরি দায়ী করেছেন। এদিকে বিষয়টি নিয়ে কর্তব্যরত এক শ্রমিককে প্রশ্ন করলে তিনি জানান, তারা নাকি বিভাগীয় সুপারভাইজার জুলফিকার আলমের নির্দেশে কাজ করছেন। কোথায় রুলার চালানো হলো, কোথাও উঁচু আবার কোথাও নিচু রয়েছে, অথচ এইসব দেখার কেউ নেই। তাই বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে স্থানীয়রা ডিসি, পূর্ত বিভাগের কার্যকরী বাস্তুকার সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে বিষয়টি নিয়ে বিন্নি কনস্ট্রাকশন গ্রুপের প্রজেক্ট ম্যানেজার সমুদ্রদেবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অপরদিকে দিল্লিতে বাঙালিকে বাংলাদেশি বলে আক্রমণ, প্রতিবাদে পথে নামল বাংলা পক্ষ। শুক্রবার কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করল বাংলা পক্ষ। এই মিছিলের নেতৃত্ব দেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি। দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় বাঙালিদের ঘরবাড়ি, দোকান ভাঙ্গার ও বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ। সেই অভিযোগকে সামনে এনে 22 এপ্রিল অর্থাৎ শুক্রবার কলকাতার হাজারা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করল বাংলা পক্ষ। মিছিলে উপস্থিত ছিলেন কলকাতা জেলা সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, উত্তর 24 পরগনা গ্রামীণের সম্পাদক দেবাশিস মজুমদার, উত্তর 24 পরগনা শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ, হাওড়ার সম্পাদক জয়দীপ দে। এছাড়াও এই মহামিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের বিভিন্ন জেলার সহযোদ্ধারা। এই মিছিল থেকে দিল্লির সরকারের বাঙালিদের উপরে আক্রমণ, তাদের দোকানপাট, ঘরবাড়ি ভেঙে দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।